আসসালামু আলাইকুম। বাংলাদেশের 95+ স্টুডেন্টের এই সমস্যা রয়েছে রসায়নে। ভালো করে খেয়াল করে দেখেন, কিভাবে রাসায়নিক বিক্রিয়া করতে হয় সেটা তারা জানে না বা সেটার নিয়ম বুঝে না। যে কোনো যৌগের নামকরণ কিভাবে করতে হয়, যেমন ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড কিভাবে নামকরণ করতে হয় প্রত্যেকটা যৌগের। এরপর হচ্ছে লবণ কিভাবে তৈরি করতে হয়, ক্ষার কিভাবে তৈরি করতে হয়, অ্যাসিড কিভাবে তৈরি করতে হয়। আমি কিভাবে চিনবো এটা লবণ, আমি কিভাবে চিনবো এটা ক্ষার, আমি কিভাবে চিনবো এটা অ্যাসিড। আজকে হয়তো বা 30 থেকে 40 মিনিটের ক্লাস হতে পারে। এই 30-40 মিনিট দেখার পরে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা স্টুডেন্টের এই যাবতীয় যে জাতীয় সমস্যাগুলো রয়েছে সবগুলো সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ, সবগুলো সমাধান হয়ে যাবে। এবং আমার কাছে মনে হচ্ছে যে আপনি রসায়নের প্রেমে পড়তে একেবারে বাধ্য হবেন। চলেন আমরা দেরি না করি মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা ক্লাসের মধ্যে ঝাঁপিয়ে পড়ি। এখন আপনি যদি ওইগুলো সম্পর্কে একেবারে এক্সপার্ট হতে চান, আপনাকে কয়েকটা জিনিস আগে মাস্ট মুখস্থ করতে হবে। আমরা সিরিয়াল অনুযায়ী আগাচ্ছি, খুব ধৈর্য সহকারে নোট করবেন আপনারা। 1 নম্বর যে জিনিসটা আমার ছাত্রছাত্রীদেরকে জানতে হবে সেটা হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক মৌল কোনগুলো। ধনাত্মক এবং ঋণাত্মক মৌলগুলো চেনার জন্য আমি একটা ছোট্ট উদাহরণ বলি, লিথিয়ামের কথাটা বলি। যেমন লিথিয়ামের প্রথম শক্তি স্তরে আছে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে আছে 1টা ইলেকট্রন। তাহলে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে 1টি 2টি বা 3টি ইলেকট্রন থাকলে সাধারণত সেটি ইলেকট্রন ত্যাগ করে দিতে চায়। হাইড্রোজেন এবং হিলিয়াম ব্যতিক্রম, হাইড্রোজেন এবং হিলিয়াম ব্যতিক্রম। কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে 1টি 2টি বা 3টি ইলেকট্রন থাকলে তারা সাধারণত ইলেকট্রন ত্যাগ করে দেয়। আর যারা ইলেকট্রন ত্যাগ করে তারাই হচ্ছে ধনাত্মক মৌল, তারাই হচ্ছে ধনাত্মক মৌল। তার মানে এই যে লিথিয়াম আছে না, এই লিথিয়াম হচ্ছে যে ধনাত্মক মৌল মাই ডিয়ার স্টুডেন্ট, ধনাত্মক মৌল। এবার আপনাকে আরেকটা কথা বলে দিই, যারা ইলেকট্রন ত্যাগ করে তারা তো হচ্ছে ধাতু। আর বোঝাই গেল তাহলে এখান থেকে যে যারা আসলে মূলত ধাতু তারাই ইলেকট্রন ত্যাগ করতে পারে, তারাই ইলেকট্রন ত্যাগ করতে পারে। আমি ছোট্ট করে যদি আরেকটা উদাহরণের কথা বলি আপনাদেরকে, যে অক্সিজেনের কথা। অক্সিজেনের প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, দ্বিতীয় শক্তি স্তরে আছে 6টা ইলেকট্রন। তাহলে সে 2টা ইলেকট্রন কি করবে? খাবে। সে 2টা ইলেকট্রন খাবে, 8টা করতে চাইবে সবাই, সর্বশেষ শক্তি স্তরে 8টা করতে চাইবে। তাহলে 2টা যেহেতু খাবে তার মানে সে কিন্তু হচ্ছে ঋণাত্মক মৌল। যে ইলেকট্রন ত্যাগ করতে পারবে সে হচ্ছে ধনাত্মক মৌল বা ধাতু, আর যে ইলেকট্রন গ্রহণ করবে বা গ্রহণ করতে পারে তারাই হচ্ছে ঋণাত্মক মৌল বা অধাতু। এবার আমি আপনাকে মানে একটা চার্ট দিচ্ছি, যেই চার্টে আপনার পুরো রসায়ন বইয়ের একেবারে ধাতু আর অধাতুগুলো একসাথে পেয়ে যাবেন, অর্থাৎ ধনাত্মক মৌল এবং ঋণাত্মক মৌলগুলো আপনি একসাথে পেয়ে যাবেন। দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যে লিথিয়ামের কথাটা বললাম না, লিথিয়াম তো ধাতু বা ধনাত্মক মৌল। একই রকমভাবে এগুলো সবগুলোই ধনাত্মক মৌল, এগুলো সবচাইতে বেশি ব্যবহৃত ধনাত্মক মৌল বা ধাতু। তারপরে এগুলো সবচাইতে বেশি ব্যবহৃত অধাতু বা হচ্ছে ঋণাত্মক মৌল। তাহলে দেখেন আপনাকে এখন এগুলো মাস্ট মুখস্থ করতে হবে। আপনি একবার এগুলো মুখস্থ করবেন মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলো আপনি নোট করে নেন, প্লিজ নোট করে নেন। এগুলো নোট করলে আপনার জীবনটা রসায়নের প্রেমে পড়তে বাধ্য হবে মাই ডিয়ার স্টুডেন্ট। প্লিজ প্লিজ আপনারা নোট করেন। তাহলে আমরা দেখেন যে ধনাত্মক এবং ঋণাত্মক মৌল আসলে কোনগুলো সেটা আমরা জেনে ফেললাম। তাহলে 1 নম্বর টপিক আমাদের কনফার্ম। এরপর হচ্ছে যে কি যোজনী এর চার্ট। আমি আপনাকে যোজনী এর চার্ট দিব, বাট যোজনীটাও একটু বলে দিই। এই যে যেমন দেখেন লিথিয়াম একটা ইলেকট্রন কি করলো? ত্যাগ করলো। লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করেছে, তার মানে তার যোজনী হবে 1। অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করেছে, তার মানে তার যোজনী হবে 2। অর্থাৎ যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে সেটাকে আমরা কিন্তু যোজনী বলতে পারি, আবার যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে সেটাকে আমরা যোজনী বলতে পারি। তাহলে এখন পুরো রসায়ন বইয়ে যে সমস্ত মৌলগুলো সবচেয়ে বেশি বহুল মানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তাদের যোজনীগুলো আপনাকে জানতে হবে। তাহলে যোজনী যদি আপনি জেনে ফেলতে পারেন আপনি একেবারে রাসায়নিক বিক্রিয়ার বশ হয়ে যাবেন। যোজনী ছাড়া পৃথিবীতে কোন টিচার আছে যে আপনাকে রাসায়নিক বিক্রিয়ার বশ বানাতে পারে? কোন টিচার আছে? পারে না মাই ডিয়ার স্টুডেন্ট। যোজনী আপনি যদি না জানেন আপনি কখনোই রাসায়নিক বিক্রিয়া করতে পারবেন না। আপনি বলেন যে রাসায়নিক বিক্রিয়া করতে পারি না, বাট আমি বলি আপনি যোজনী মুখস্থ করেন না। আপনি যদি যোজনী মুখস্থ করেন তাহলে দেখেন তো আজকে দেলোয়া স্যারের ক্লাস করার পরে আপনার রাসায়নিক বিক্রি নিয়ে কোনো ঝামেলা হয় না কি হয় না? দেখি তো কোন স্টুডেন্টের ঝামেলা হয়, দেখেন তো মাই ডিয়ার স্টুডেন্ট। এই যে যোজনী 1 কার কার আছে দেখেন, এই যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, কপার, আস, কপার ইক ওইদিকে আছে। খেয়াল করবেন, আস মানে ছোট যোজনী, ইক মানে বড় যোজনী। আস মানে ছোট যোজনী, ইক মানে হচ্ছে বড় যোজনী। তাহলে খেয়াল করে দেখেন এই যে কপার আছে যোজনী যেমন 1, আবার কপার ইকের যোজনী হচ্ছে কত? 2। একই রকম ভাবে আয়রন আস আছে, আয়রন ইক আছে। আয়রন আসের যোজনী হচ্ছে কত? 2। আয়রন ইকের যোজনী হচ্ছে কত? 3। তার মানে কিছু কিছু মৌল আছে যাদের একাধিক যোজনী হয়।
কেন হয়? তখন তারা দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই ক্ষমতা দিয়েছে। এখন আসেন আমরা এখন এইভাবে সিরিয়াল অনুযায়ী মনে রাখবো, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, কপার, আস, মার্কারিয়াস। তারপর গ্রুপ নাম্বার 2 বলবো না, আমি বলবো যে যাদের যাদের যোজনী 2 অধিক ব্যবহৃত, 1 থেকে 118টা সবগুলো মৌল নাই এখানে মাই ডিয়ার স্টুডেন্ট, যেগুলো সবচাইতে বেশি ব্যবহৃত সেগুলো দেওয়া আছে 3, 4, 5, 6। আপনি এইটা আগে ভালো করে ঠোঁটস্থ করে ফেলবেন, একদম ঠোঁটস্থ। আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, এখান থেকে কার্বনের যোজনী 2 হয়, আবার 4ও হয়। এই যে দেখেন, কার্বনের যোজনী 2 হয়, 4 হয়। তারপরে সালফারের যোজনী 2 হয়, তারপরে 4 হয়, তারপরে হচ্ছে 6 হয়। এই 3টাই হয়। অর্থাৎ আপনি যোজনী এখানে চেঞ্জিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দিকে তাদের ধর্ম, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। তাহলে আমরা এখান থেকে কপার আস আছে, কপারিক আছে, মার্কারিয়াস আছে, মার্কারিক আছে, এগুলো ওভাবেই মুখস্থ রাখবো। যোজনী 2 এর চার্ট এমনভাবে মুখস্থ রাখবো যাতে করে আস ইক সহ একেবারে আমার ঠোঁটস্থ হয়ে যায় মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে দেখেন আপনি এখন 2 নম্বর জিনিস যেটা হচ্ছে যোজনীয় চার্ট, এটা কনফার্ম করে ফেললেন। এরপর হচ্ছে যে 3 নম্বর যৌগমূলকের চার্ট। এই যৌগমূলকের চার্ট আপনাকে যৌগের নামকরণ করতে খুবই সাহায্য করবে। অনেক ছাত্রছাত্রী যৌগের নামকরণ করতে পারে না, তাই না? বাট ওরা আসলে কি যৌগমূলকের চার্ট মুখস্থ করে না। যৌগমূলকের চার্ট ছাড়া আপনি কিভাবে মানে নাম বলবেন? আপনি নাম বলতে চাইলে তো অবশ্যই যৌগমূলকের চার্ট জানতেই হবে, ঠোঁটস্থ করতে হবে। এগুলো তো আপনি 2-3 দিন সময় লাগিয়ে দেন, 2-3 দিন সময় লাগিয়ে দেন মুখস্থ করতে। আপনি একদিন যোজনী মুখস্থ করেন, একদিন যৌগমূলকের চার্ট মুখস্থ করেন, আরেকদিন আরো যেগুলো দিচ্ছে সেগুলো মুখস্থ করেন। বাট আপনাকে মুখস্থ করতেই হবে, মাস্ট। জানেন একযোজি যৌগমূলক কোনগুলো? যৌগমূলক হচ্ছে দেখি, এই যে একযোজির মধ্যে আছে অ্যামোনিয়াম NH4+, এই যে এটা ফসফোনিয়ামটা হয়তো নাও বুঝতে পারেন, PH4+। আমি চেষ্টা করব আজকের ক্লাসের পিডিএফটা দিয়ে দেওয়ার জন্য। আপনারা কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে গিয়ে চেক করবেন। হ্যাঁ। তারপর হচ্ছে পারম্যাঙ্গানেট MnO4-। দেখেন আমাদের যৌগমূলকের মধ্যে 2টা শুধুমাত্র ধনাত্মক আছে, এই যে অ্যামোনিয়াম আর এটা হচ্ছে ফসফোনিয়াম। কেন ধনাত্মক আছে বলছি? তখন ওই যে ধনাত্মক আর ঋণাত্মক মিলিয়ে কিন্তু আমাদের রাসায়নিক বিক্রিয়া হবে। সুতরাং ধনাত্মক জাস্ট 2টা আছে, বাকি সবাই ঋণাত্মক। এদের সবার যোজনী হচ্ছে 1। আপনার সবার যোজনী 1। আপনাকে এইভাবে মুখস্থ করতে হবে, অ্যামোনিয়াম NH4+, ফসফোনিয়াম PH4+, পারম্যাঙ্গানেট MnO4-, নাইট্রেট NO3-, নাইট্রাইট NO2-। তারপরে হচ্ছে হাইড্রোক্সাইড OH-, হাইপোক্লোরাইড OCl-। তাহলে ঠিক একই রকম ভাবে এখানে যোজনী 2 যাদের আছে তাকে দিয়েছি, যোজনী 3 আছে যাদের তাদের দিয়েছি আমি মাই ডিয়ার স্টুডেন্ট। এখন এগুলো মাস্ট আপনাকে মুখস্থ করতেই হবে। রাসায়নিক বিক্রিয়া করতে যাচ্ছেন, আপনি মাস্ট এগুলো মুখস্থ করবেন। তাহলে যৌগমূলকের চার্টও চলে গেল। এরপর হচ্ছে যে কি আমাদের পর্যায় সারণীর কয়েকটা গ্রুপ আপনাকে মাস্ট মুখস্থ করতে হবে। আপনি বস হতে এসেছেন, পিওর বস হতে এসেছেন, তাই বস হয়ে যেতে হবে আপনাকে ইনশাআল্লাহ। বস হয়ে যাবেন ইনশাআল্লাহ, চিন্তা করেন না। আমাদের পর্যায় সারণীর কোন কোন গ্রুপগুলো মুখস্থ করতেই হবে, তাহলে আপনি রসায়নে রাজত্ব করবেন, রসায়ন আপনার একেবারে হাতের নাগালে আসবে। সেই গ্রুপগুলো আমি বলে দিচ্ছি। এই যে দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে এই জায়গাতেই আছে। আচ্ছা দেখেন, গ্রুপ নাম্বার 1-এর যে সমস্ত মৌলগুলো আছে, হাইড্রোজেন বাদ দিয়ে সবাই কিন্তু হচ্ছে ধনাত্মক। খেয়াল করে দেখেন, এই যে লিথিয়ামের কথা আমরা চিন্তা করেছিলাম না? লিথিয়ামের আমরা কি করেছিলাম? লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখেন, এই যে প্রথম শক্তি স্তরে যার 2টা ইলেকট্রন এবং দ্বিতীয় শক্তি স্তরে 1টা ইলেকট্রন, তাহলে সে 1টা ইলেকট্রন কি করে দিতে পারবে? ত্যাগ করে দিতে পারবে। তার মানে এই যে লিথিয়াম হচ্ছে যে কি ধাতু, হাইড্রোজেন বাদ দিয়ে দেন, বলছে হাইড্রোজেন বাদ দিয়ে দেন। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, গ্রুপ নাম্বার 1-এর সবাই ধাতু এবং সবারই সর্বশেষ শক্তি স্তরে 1টা করে ইলেকট্রন ত্যাগ থাকে এবং সে সবাই 1টা করে ইলেকট্রন ত্যাগ করতে পারে। ভালো করে বুঝে নেন। তাহলে গ্রুপ নাম্বার 1-এ যে সমস্ত মৌলগুলো আছে সবারই সর্বশেষ শক্তি স্তরে 1টি করে ইলেকট্রন আছে, সবাই 1টি করে ইলেকট্রন কি করে? ত্যাগ করে, অর্থাৎ তারা ধাতু অথবা ধনাত্মক মৌল। তার মানে আপনি কনফার্ম যে গ্রুপ নাম্বার 1-এর মৌলগুলো ক্ষার ধাতু, হাইড্রোজেন বাদ দিয়ে বারবারই বলছি, এই ধাতুগুলোর সর্বশেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন আছে, তারা 1টা করে ইলেকট্রন ত্যাগ করতে পারে এবং তারা ধনাত্মক মৌল এবং তাদের যোজনীয় 1 হবে। সবার যোজনী 1 মাই ডিয়ার স্টুডেন্ট। এবার মৃৎক্ষার ধাতুর কথা চিন্তা করি আমরা। বেরিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম 4 তার পারমাণবিক সংখ্যা, তাহলে তার সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকবে। তাহলে এই 2টা ইলেকট্রন সে কি করে দিতে পারবে? ত্যাগ করে দিতে পারবে। তাহলে 2টা ইলেকট্রন যদি ত্যাগ করে, তাহলে সে অবশ্যই কি হয়ে যাবে? ধাতু হয়ে যাবে না?
অবশ্যই ধাতু হয়ে যাবে না, এবং তার যোজনী 2 হয়ে যাবে না, সে ধনাত্মক মৌল হবে না, তার মানে গ্রুপ নাম্বার 2 এর কিন্তু সকল মৌলের সর্বশেষ শক্তি স্তরে 2টা করে ইলেকট্রন আছে। আপনি ইলেকট্রন বিন্যাস করেন, সবারই সর্বশেষ শক্তি স্তরে 2টা করে ইলেকট্রন পাবেন, আর সবাই 2টা করে ইলেকট্রন কি করবে? ত্যাগ করবে। তাই ত্যাগ যদি করে তাহলে তারা ধাতু হয়ে যায়। আর 2টা ত্যাগ করা মানে তার যোজনী হচ্ছে কত? 2। তার যোজনী হচ্ছে কত? 2। তাহলে আমরা দেখলাম যে গ্রুপ নাম্বার 1 এর সমস্ত মৌলগুলো ধাতু অর্থাৎ ধনাত্মক মৌল এবং তাদের যোজনী হচ্ছে 1। গ্রুপ নাম্বার 2 এর সমস্ত মৌলগুলো ধাতু এবং তাদের সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন ত্যাগ করে, তাই তাদের যোজনী 2। তাহলে এদের যোজনী 1 পাওয়া গেল, এদের যোজনী 2 পাওয়া গেল। এবার আসেন অভিজাত ধাতু আপনারা মনে রাখবেন, তারপর এগুলোর কপারের যোজনী যেমন পরিবর্তন হয়। হ্যাঁ, তো আমি এটা নিয়ে যোজনী এখন বলছি না। আপনারা এই যে এটা তারপর হচ্ছে যে অক্সিজেন আছে, সালফার আছে, এই 3টা তেমন একটা ব্যবহার হয় না। অক্সিজেনের হচ্ছে যোজনী 2, একটু আগে তো দেখলেন আপনারা। সালফারের যোজনী 2, 4, 6, 3টাই হয়। হ্যাঁ, তাহলে অক্সিজেন অধাতু, সালফার হচ্ছে অধাতু, এরা অধাতু। এবার হ্যালোজেনের মৌলগুলো খুবই প্রয়োজনীয়। হ্যালোজেনের ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন। ফ্লোরিনের কথা যদি চিন্তা করেন, ফ্লোরিন হচ্ছে পারমাণবিক সংখ্যা কত? 9। তাহলে প্রথম শক্তি স্তরে যার 2টা ইলেকট্রন এবং দ্বিতীয় শক্তি স্তরে যার কয়টা ইলেকট্রন থাকবে? 7টা ইলেকট্রন থাকবে। তার মানে সে একটা ইলেকট্রন খাবে। তাহলে একটা যদি খায় তাহলে সে ঋণাত্মক মৌল, আর ঋণাত্মক মৌল কয়টা খাচ্ছে? একটা খাচ্ছে। তাহলে তার যোজনী কত হবে? 1। তাহলে গ্রুপ নাম্বার 17 এর সকল মৌলের সর্বশেষ শক্তি স্তরে 7টা করে ইলেকট্রন থাকে, তারা সবাই একটা করে ইলেকট্রন খাবে। তার মানে তারা সবাই ঋণাত্মক মৌল এবং তাদের যোজনীয় কিন্তু কত? 1। তাদের যোজনীয় 1। তাহলে দেখেন আমরা এখান থেকে 3টা গ্রুপকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে পড়ব। 1 নম্বর হচ্ছে ক্ষার ধাতু, 2 নম্বর হচ্ছে মৃৎক্ষার ধাতু, 3 নম্বর হচ্ছে যে কি? হ্যালোজেন। ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, হ্যালোজেন, এই 3টা গ্রুপ বিক্রিয়া করার জন্য সবচাইতে বেশি আপনার সাহায্য করবে। বাট আপনি সবগুলো গ্রুপ মুখস্থ রাখবেন। এগুলো আপনি কি করিয়েন না, এগুলো আপনি ওই ছন্দ দিয়ে মুখস্থ রাখেন না। গ্রুপ নাম্বার 1 লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। গ্রুপ নাম্বার 2 বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এভাবে করে আপনি প্রত্যেকটা গ্রুপকে একেবারে ঠোঁটস্থ করে নেবেন, ঠোঁটস্থ। গ্রুপ নাম্বার 18 এর মৌলগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল এবং এগুলো প্রত্যেকটা আপনার ঠোঁটস্থ থাকতে হবে। আমি তাদের 3টা গ্রুপকে স্পেশাল নাম দিচ্ছি। 1 নম্বর গ্রুপ ক্ষার ধাতু, 2 নম্বর মৃৎক্ষার ধাতু, 3 নম্বর হচ্ছে যে কি? হ্যালোজেনের। এই 3টা গ্রুপ স্পেশাল গ্রুপ, স্পেশাল একেবারে। এখন দেখেন আমি আবারও 3টা গ্রুপ সম্পর্কে আর একটু কথা বলে পরের লাইনে চলে যাচ্ছি। গ্রুপ নাম্বার 1 এর যে মৌলগুলো আছে সবারই সর্বশেষ শক্তি স্তরে 1টি করে ইলেকট্রন আছে। একটা ইলেকট্রন ত্যাগ করে, তারা হচ্ছে ধনাত্মক মৌল এবং তাদের যোজনী 1। গ্রুপ নাম্বার 2 এর সর্বশেষ শক্তি স্তরে 2টা করে ইলেকট্রন আছে, তারা 2টা ইলেকট্রন ত্যাগ করে, তারা ধনাত্মক মৌল এবং তাদের যোজনী 2। গ্রুপ নাম্বার 17 এর সর্বশেষ শক্তি স্তরে 7টা করে ইলেকট্রন আছে, তারা একটা ইলেকট্রনের খায়, তারা ঋণাত্মক মৌল, তাদের যোজনী 1। তাদের যোজনী 1। তার মানে ধনাত্মক মৌল, ধনাত্মক মৌল, ঋণাত্মক মৌল, ধনাত্মক মৌল, ধনাত্মক মৌল, ঋণাত্মক মৌল, হাইড্রোজেন বাদ দিয়ে। দেখেন তাহলে কয়েকটা গ্রুপ আপনি করে ফেলেছেন। এবার দেখেন অধিক ব্যবহৃত ধাতু এবং অধাতু, যেটা অলরেডি আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। আর 1 থেকে 10 পর্যন্ত আপনাকে রসায়নের সংখ্যা মনে রাখতে হবে। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা। এতক্ষণ আমরা শুধু ভিত্তি তৈরি করছি, বুঝছেন? ভিত্তি তৈরি করে ফেললে বিল্ডিং উঠাতে বেশি সময় লাগবে না। মানে আপনার কাঠামো তৈরি, তার মানে আপনি তাড়াতাড়ি রাসায়নিক বিক্রিয়া শিখে ফেলতে পারবেন। এই যে দেখেন আমি লিখে দিচ্ছি, দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট। 1, 2, 3, 4, 5। 1 কে বলা হয় মোনো, 2 কে বলা হয় ডাই, তারপরে 3 কে বলা হয় ট্রাই, 4 কে বলা হয় টেট্রা, 5 কে বলা হয় পেন্টা, তারপরে হচ্ছে যে 6, 7, 8, 9, 10। এটা হচ্ছে যে হেক্সা। 7 কে বলা হয় হেপ্টা, 8 কে বলা হয় অক্টা, 9 কে বলা হয় ননা, 10 কে বলা হয় ডেকা। এগুলো মুখস্থ মাস্ট করতে হবে, আপনি মাস্ট মুখস্থ করে ফেলেন। অনেক স্টুডেন্টই আসলে চিন্তা করে যে রসায়নের 1 থেকে 10 পর্যন্ত আসলে কিভাবে বলতে হয়। দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, 1 কে বলা হয় মোনো, 2 কে বলা হয় ডাই, 3 কে বলা হয় ট্রাই, 4 কে বলা হয় টেট্রা, 5 কে বলা হয় পেন্টা,
6কে বলা হয় হেক্সা, 7কে বলা হয় হেপ্টা, 8কে বলা হয় অক্টা, 9কে বলা হয় ননা, 10কে বলা হয় ডেকা। এটা আসলে কোথায় কাজে লাগে সেটা একটু দেখে নেন ছোট্ট করে, জাস্ট বলার জন্য বলছি, একটু খেয়াল করে দেখেন। যেমন হচ্ছে MgCl2, আমরা এটাকে বলি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। বাট এই ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা হচ্ছে যে কি খাঁটি নাম। বাট আপনি যদি এটার খাঁটি নাম বলতে চান, নাকে সুরে খাঁটি নাম, তাহলে এটার নাম হবে ম্যাগনেসিয়াম ডাইক্লোরাইড। অর্থাৎ ক্লোরিন আছে কয়টা? 2টা, 2কে বলা হয় ডাই, তাহলে এটা হচ্ছে যে কি ম্যাগনেসিয়াম ডাইক্লোরাইড, ম্যাগনেসিয়াম ডাইক্লোরাইড। তাহলে আমরা যদি খাঁটি নাম বলি তাহলে হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর যদি আমরা বলি খাঁটি সরিষার তেলের মতো একেবারে, হ্যাঁ, তাহলে ম্যাগনেসিয়াম ডাইক্লোরাইড মাই ডিয়ার স্টুডেন্ট, ম্যাগনেসিয়াম ডাইক্লোরাইড। আসলে রাঁধুনি সরিষার তেলের কথা যদি চিন্তা করেন তাহলে কিন্তু ওখানে হালকা পাতলা কিছু না হলেও কি আছে, একটা অ্যাবলা জাবলা আছে, বুঝছেন। বাট ওই যে গ্রামের খাঁটি সরিষার তেল যখন নেন, গরু দিয়ে যখন ঘুরিয়ে, মেশিন দিয়ে ঘুরিয়ে মানে খাঁটিভাবে তৈরি করে, ওটার মধ্যে কোনো ভেজাল নাই। তার মানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটা হচ্ছে যে কি খাঁটি সরিষার তেল, আর ম্যাগনেসিয়াম ডাইক্লোরাইড এটা হচ্ছে খাঁটি সরিষার তেল। হ্যাঁ, তাহলে এগুলো আমাদের মাস্ট লাগবে। আপনাকে রাসায়নিক বিক্রিয়ার বশ হতে হলে এগুলো আপনাকে জানা লাগবে মাই ডিয়ার স্টুডেন্ট। আচ্ছা, তাহলে দেখেন আপনি সবগুলোই কমপ্লিট করে ফেললেন, এগুলো সব কমপ্লিট করে ফেললেন। তাহলে এখন আপনার সময় এসেছে রাসায়নিক বিক্রিয়ার বশ হওয়া, তাই না মাই ডিয়ার স্টুডেন্ট? তাই না? এবার চলেন আপনি কত আনন্দের সাথে রাসায়নিক বিক্রিয়া শিখতে পারবেন, কত আনন্দের সাথে রাসায়নিক বিক্রিয়া শিখতে পারবেন। এটা তো দরকার নেই, তাহলে এটা আমরা রেখে দিই। হ্যাঁ, তো রাসায়নিক বিক্রিয়াকে সহজ করার জন্য আমরা এই গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার 2 এবং গ্রুপ নাম্বার 17 এর মৌলগুলোকে লিখে রেখে দিলাম। গ্রুপ নাম্বার 1 এর হাইড্রোজেন বাদ দিয়ে চিন্তা করবেন, এই সবাই হচ্ছে ধনাত্মক মৌল এবং তাদের যোজনী 1। গ্রুপ নাম্বার 2 এর সবার হচ্ছে যে কি সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন, মানে তারা যোজনী 2 দেয়, ধনাত্মক মৌল। 17 এর হচ্ছে যে কি তারা যোজনী 1 প্রদান করে। তার মানে আমি একটু যদি এভাবে লিখি যে এটা হচ্ছে যে কি পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ এবং তাদের যোজনী হচ্ছে যে কত? 1। এরাও হচ্ছে যে কি পজিটিভ এবং তাদের যোজনী হচ্ছে কত? 2। এরা হচ্ছে নেগেটিভ, তাদের যোজনী হচ্ছে যে কত? 1। জাস্ট একটা অংশ বলে দিলাম। এরপর আরেকটা জিনিস আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে দ্বিপরমাণুক আসলে কোন জিনিস? দ্বিপরমাণুক, এই যে দেখেন দ্বিপরমাণু কোনগুলো আসলে, আমি একটু নামগুলো লিখে দিই আগে। এই যে হাইড্রোজেন, তারপর হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা আপনাকে আমি যে মৌল লিখে দিলাম এগুলো হচ্ছে দ্বিপরমাণু। অর্থাৎ সিঙ্গেলভাবে যদি কখনো হাইড্রোজেনকে বসান তাহলে মাস্ট আপনি H2 দিয়ে বসাবেন। কেন? তখন তারা 2টা হাইড্রোজেনের পরমাণু একসাথে যুক্ত অবস্থায় থাকতে চায় সিঙ্গেলভাবে। যদি কখনো আলাদাভাবে সিঙ্গেল বসাতে হয় এই 7টার মধ্যে কাউকে, তাহলে অবশ্যই তাকে 2 দিয়ে লিখতে হবে। কেন? তার কারণ সে চায় একটা হিসেবে বসে থাকতে নয়, বরং 2টা একসাথে যুক্ত হয়ে তারা থাকবে। তাহলে কোনো জায়গাতে নাইট্রোজেন আলাদাভাবে লেখার প্রয়োজন পড়ছে, তাহলে N2 আকারে লিখবো। কোনো জায়গাতে অক্সিজেন আলাদাভাবে লিখতে হচ্ছে, তাহলে অবশ্যই O2 দিয়ে লিখবো। আমরা জাস্ট O লিখবো না, O2 দিয়ে লিখবো। F2 দিয়ে লিখবো না, আলাদাভাবে লিখতে হলে F দিয়ে লিখবো না, F2 দিয়ে লিখবো আমরা মাই ডিয়ার স্টুডেন্ট। হ্যাঁ, তাহলে এখন এই যে দ্বিপরমাণু, ওটাই মাই ডিয়ার স্টুডেন্ট যারা যখন সিঙ্গেলভাবে বসে তখন মাস্ট 2 দিয়ে বসে। বাট অনেক সময় দেখবেন যে দেখেন এই যে HF আছে, দুটো পাশাপাশি আছে, দেখেন আমরা কিন্তু এখানে H2F2 লিখতে পারবো না। কেন? তখন তারা সিঙ্গেল নাই, তারা রাসায়নিক বিক্রিয়াতে আছে, অর্থাৎ হাইড্রোজেন ফ্লোরাইড। অর্থাৎ এখানে হাইড্রোজেনও আলাদা না, ফ্লোরিনও আলাদা না, বরং তারা 2টা যুক্ত হয়ে আছে। এখানে আবার তখন 2 দিয়ে লিখতে হবে না, আলাদাভাবে আমি হাইড্রোজেন লিখছি কোনো একটা জায়গাতে, তাহলে অবশ্যই H2 দিয়ে লিখতে হবে। এটা দ্বিপরমাণুক মৌল, তাই অবশ্যই এখানে H2 এভাবে লিখতে হবে। তাহলে দ্বিপরমাণু চলে গেল। এখন আপনারা রাসায়নিক বিক্রিয়া শিখতে পারবেন মাই ডিয়ার স্টুডেন্ট। রাসায়নিক বিক্রিয়া জাস্ট একটা কথার মধ্যেই সীমাবদ্ধ, সেটা হচ্ছে যে কি যোজনীর আদান প্রদান। রাসায়নিক বিক্রিয়া ইকুয়াল টু যোজনীর আদান প্রদান। আমরা একটু লিখেই রাখি এখানে মাই ডিয়ার স্টুডেন্ট যে কি, এই যে দেখেন এই যে রাসায়নিক
বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া ইকুয়াল টু যোজনীর আদান প্রদান, ইকুয়াল টু এই যে যোজনীর আদান প্রদান, যোজনীর আদান প্রদান। এই একটা কথার মধ্যেই পুরো রাসায়নিক বিক্রিয়া একেবারে নিহিত আছে মাই ডিয়ার স্টুডেন্ট। এই একটা কথার উপরেই নিহিত আছে রাসায়নিক বিক্রিয়া ইকুয়াল টু যোজনীর আদান প্রদান, এই একটা কথার মধ্যে নিহিত। এবার এই যে রাসায়নিক বিক্রিয়া, এটা আপনাকে একটা ছোট্ট গল্পের মাধ্যমে আপনাদেরকে আমি উপস্থাপন করাই মাই ডিয়ার স্টুডেন্ট। বিয়ে বাড়িতে গেছেন আপনারা দাওয়াত খেতে, বিয়ে বাড়িতে যখন দাওয়াত খাওয়া অলরেডি কমপ্লিট হয়ে যায়, দুপুরের পরে বিকাল হয়, দেন বর এবং কনেকে বিদায় দেওয়া হবে, বর এবং কনেকে বিদায় দেওয়া হবে। তখন বর আর কনেকে একটা টেবিলের সামনে বসানো হয়, দেন মিষ্টি রাখা হয় টেবিলের উপরে। বর কনেকে মিষ্টি খাওয়াবে, কনে বরকে মিষ্টি খাওয়াবে। এবার আমরা ওই মিষ্টি খাওয়া খাওয়ি দিয়ে রাসায়নিক বিক্রিয়া শেষ করে ফেলবো। দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, দেখেন না আপনি এখানে খেয়াল করে দেখেন, এই যে দেখেন, এই যে অ্যালুমিনিয়াম আর হচ্ছে যে কি অক্সিজেনকে আমি দিলাম, ধরেন অ্যালুমিনিয়াম আর অক্সিজেন, এই যে অক্সিজেন আলাদাভাবে লিখেছি, তাই অবশ্যই দ্বিপরমাণুক মৌল, এই যে আমি দেখেন O2 দিয়ে লিখে দিয়েছি। তাহলে এটা হচ্ছে যে মনে করেন যে বর, এটা হচ্ছে যে কি বর, আর এটা হচ্ছে যে কি আমাদের কনে, এটা হচ্ছে আমাদের কনে। তাহলে এখন তাদের মাঝে বিক্রিয়া ঘটাতে হবে। তাহলে বিক্রিয়া যেহেতু ঘটাতে হবে, তার মানে তাদেরকে টেবিলের সামনে রাখতে হবে আগে। তাহলে এই বর আর কনে পাশাপাশি বসো, আগে বসো 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 বসো, এই বর তুমি বসো বসো, আগে বসো, এই বসো 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 বসো। তাহলে যে অ্যালুমিনিয়াম বলে আর কোন চিন্তা আছে, এখন তো আমি বউকে নিয়ে চলেই যাব। তাহলে যে অ্যালুমিনিয়াম বসে গেল। এবার অক্সিজেন অর্থাৎ বউকে যখন বসতে বলতেছে যে এই বসো 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 বসো, তোমার জন্য চেয়ার রাখা আছে, না মানে মেয়েরা একটু সাধারণত বিয়ের সময় আপনার কি হয়, বসতে চায় না, মানে খুব কান্নাকাটি করে বেশি। আর ছেলেরা তো মাস্তি করে, মনে করেন যে আরে জীবনের তো সবচেয়ে বড় অর্জন বিয়ে। মাশাল্লাহ, অবশ্যই বিয়ে, কিন্তু বিয়ে অবশ্যই ছেলেদের জন্য, মেয়েদের জন্য, সবার জন্য। কি আমি জাস্ট গল্পের জন্য আর কি বলছি, চলেন মাই ডিয়ার স্টুডেন্ট। তো যে অ্যালুমিনিয়াম থাকলো এটা বর, এবার কনে তো বসতে চাচ্ছে না, তখন যাকে জোর করে ভাই বস, এটা বস, বেশি ফাইজলাম মুখে সেটা তো বস। তাহলে যে অক্সিজেনকে আমরা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে অ্যালুমিনিয়াম অর্থাৎ বর কিন্তু আগে বসবে। বররা সবসময় ধনাত্মক হয়, আর কনেরা সবসময় নেগেটিভ হয়, অর্থাৎ ঋণাত্মক হয়, কনেরা ঋণাত্মক হয়। তাহলে এই যে এ কারণে আগে ধনাত্মক বসবে, পরে ঋণাত্মক বসবে। যখনই আপনি উৎপাদ তৈরি করবেন, অর্থাৎ এগুলো হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ। উৎপাদ তৈরি করার সময় অবশ্যই আগে ধনাত্মককে বসাতে হবে, পরে ঋণাত্মককে বসাতে হবে। তাহলে এই যে আমরা অ্যালুমিনিয়াম সে ধনাত্মক ছিল, অক্সিজেন ঋণাত্মক ছিল, বসিয়ে দিয়েছি। এখন আমাদের শুরু হবে মিষ্টি খাওয়া খাই, অর্থাৎ যোজনীর আদান প্রদান। অ্যালুমিনিয়াম কিরে কি, এই মিষ্টি খাও, কনেকে মিষ্টি খাওয়াও, বলছে আমার যোজনী 3, আমি 3টা মিষ্টি খাওয়াবো তাকে, খাওয়াও তাড়াতাড়ি খাওয়াও। এবার অ্যালুমিনিয়ামের যোজনী যেহেতু 3, এবার অক্সিজেনকে 3টা মিষ্টি পাঠিয়ে দিল, চলে গেল তার কাছে 3টা মিষ্টি। এবার এখন অক্সিজেনকে বলা হচ্ছে এই কিরে বরকে মিষ্টি খাওয়া, মিষ্টি খাওয়া, তাড়াতাড়ি মিষ্টি খাওয়া, দিয়ে তখন মিষ্টি খাওয়াইতে গেছে। এবার বর এই জায়গাতে বসে আছে মনে করেন, আর কনে এই জায়গাতে বসে আছে। তো এবার কনে বরকে মিষ্টি খাওয়াতে দিচ্ছে, মিষ্টিটা নিয়ে এরকম করে খাইয়ে দিচ্ছে, মানে বরের দিকে তাকাবে না সে, এরকম করে খাইয়ে দিচ্ছে। তো যাক, কি আর করবে, কষ্ট মষ্ট করে ওই যে অক্সিজেন যেহেতু অক্সিজেনের যোজনী 2, একটু আগে আমরা খেয়াল করেছিলাম যোজনী 4 থেকে, অক্সিজেনের যোজনী 2, তাহলে এই যে এই জায়গাতে এসে কি হয়ে গেল, বসে গেল। রাসায়নিক বিক্রিয়া কমপ্লিট হয়ে গেল মাই ডিয়ার স্টুডেন্ট, রাসায়নিক বিক্রিয়া কমপ্লিট। তাহলে আপনি বলেন রাসায়নিক বিক্রিয়া ইকুয়াল টু যোজনের আদান প্রদান নাকি নয়? অবশ্যই। দেখেন এই যে বর আর কনেকে বসিয়ে দিয়েছিলেন, বর একবার কনেকে মিষ্টি খাওয়াইলো, কনে আবার বরকে মিষ্টি খাওয়াইলো, খেলা খাতাম, টাটা বাই বাই, রাসায়নিক বিক্রিয়া শেষ। এই একটাই ফর্মুলা দিয়েই আপনি রাসায়নিক বিক্রিয়ার যত যা কিছু আছে সব কিছু শেষ করে ফেলতে পারবেন। আসেন মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা তাহলে এখন এটার একটু আচ্ছা, এটা তো গেল। এখন আমরা আরেকটা বিক্রিয়াতে যাই, সেটা হচ্ছে যে কি এরকম, ধরেন যে আমরা ম্যাগনেসিয়ামের সাথে আমরা কাকে বসাবো, ফ্লোরিনকে নিলাম। অবশ্যই একটা ধাতু এবং একটা অধাতু থাকা উচিত, একটু পরে আরও বিস্তারিত বলছি। ধাতু এবং অধাতু থাকবে। দেখেন এটা কিন্তু অধাতু ছিল এবং এটা দ্বিপরমাণু, তাই আমি অবশ্যই 2 দিয়ে লিখেছি। তাহলে এই যে বর আর কনে পাশাপাশি বসে দেন, কোনো কথা নাই। তাহলে যেখানে ম্যাগনেসিয়াম বসে গেল, আবার এখানে ফ্লোরিন বসে গেল, তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী কত, 2, সেটা কার কাছে চলে যাবে, এর কাছে চলে যাবে। হ্যাঁ, আর ফ্লোরিনের যোজনী কত, 1,
সেটা কার কাছে চলে আসবে? ম্যাগনেসিয়ামের কাছে। বাট এক হলে লেখার কোনো প্রয়োজন পড়ে না, এক হলে লেখার কোনো প্রয়োজন পড়ে না। এবার এই দুইটা বিক্রিয়া থেকে আমি আপনাদেরকে একটা জিনিস কনফার্ম করাই, সেটা হচ্ছে যে কি, আমরা অনেক ছাত্রছাত্রী এটা ভাবে যে অক্সিজেনের এখানে 2 ছিল বাট এখানে সে 3 কেমন করে হয়েছে। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে যে 2টা আছে, এই 2 হচ্ছে যে কি, সে দ্বিপরমাণু, তাই সে এখানে 2 নিতে হবে। দ্বিপরমাণু তাই অবশ্যই 2 আকারে বসাতে হবে। বাট এখানে যখন সে বসেছে তখন অবশ্যই যোজনীর আদান প্রদান হবে। এখানে যোজনীর আদান প্রদান, অর্থাৎ অ্যালুমিনিয়ামের যোজনী 3, তাহলে অক্সিজেনের কাছেই 3 যাবে, আর অক্সিজেনের যোজনী 2, সেটা অ্যালুমিনিয়ামের কাছেই আসবে। এবার এই জায়গাতে খেয়াল করে দেখেন যে এখানে 2 আছে, এখানে 2 মিলে গেছে। এরকম অনেক ছাত্রছাত্রী মনে করে যে কি এখানে 2 আছে, এখানে 2 হয়ে গেছে, এই কারণে রাসায়নিক বিক্রিয়া। না মাই ডিয়ার স্টুডেন্ট, না মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে 2 আছে, এই 2 হচ্ছে যে কি দ্বিপরমাণুকে 2, দ্বিপরমাণুকে 2, সে সিঙ্গেল ভাবে বসে আছে, তাই অবশ্যই 2 আকারে তাকে বসাতে হবে। বাট এই জায়গার কথা যদি চিন্তা করেন, ম্যাগনেসিয়ামের যোজনী 2, সেটা ফ্লোরিনের কাছে পাঠিয়েছে, আবার ফ্লোরিনের যোজনী কত? 1, সেটা ম্যাগনেসিয়ামের এখানে লেখার কোনো প্রয়োজন নেই, এক হলে লেখার কোনো প্রয়োজন নেই। আবার এটা ভাবেন না যে এই 2 এখানে 2 এসেছে, না, এটা দ্বিপরমাণুকে 2, আর এই 2টা হচ্ছে যে কি ম্যাগনেসিয়ামের যোজনী তাকে দিয়েছে। যোজনীর আদান প্রদান হওয়া মানেই হচ্ছে দেখি আমাদের রাসায়নিক বিক্রিয়া মাই ডিয়ার স্টুডেন্ট। আচ্ছা, তাহলে এখন দেখেন কনফার্মলি আপনি বুঝতে পেরে গেছেন যে যোজনীর আদান প্রদান মানেই হচ্ছে দেখি রাসায়নিক বিক্রিয়া। এবার আমি আপনাকে আরেকটু আস্তে আস্তে বড় করাই আরেকটা বিক্রিয়া আমি আপনাদেরকে শেখাই, সেটা হচ্ছে যে কি আপনার কার্বন প্লাস হচ্ছে যে কি অক্সিজেন। এই যে এই বিক্রিয়াটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে কার্বন আর অক্সিজেনের মধ্য থেকে, স্যার দুজনই তো অধাতু, এখন একটু আগে তো ধাতু আর অধাতুকে দিয়ে আপনি বিক্রিয়াটা দেখালেন, বাট কার্বন আর অক্সিজেন এখানের মধ্য থেকে, কার্বনও তো অধাতু, অক্সিজেনও তো অধাতু, তাহলে আমি কাকে আগে বসাবো, কাকে পরে বসাবো? মাই ডিয়ার স্টুডেন্ট, যদি কখনো এইরকম হয় যে দুটোই অধাতু, হাইড্রোজেন কিন্তু স্পেশালি প্লাস হতে পারে, মানে যদি বা আমরা তাকে প্লাস হিসেবে গণ্য করি না সবার সাথে, বাট সে প্লাস হতে পারে, বাট যদি কখনো দুটো অধাতু হয় তাহলে 99.99%, যদি কখনো দুটোই অধাতু হয় তাহলে 99.99% যার যোজনী বেশি সে আগে বসে যাবে, আর যার যোজনী কম সে পরে বসবে। দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, কার্বন আর অক্সিজেনের মধ্যে কার্বনের যোজনী 2 হয়, 4ও হয়, তাহলে সর্বোচ্চ যোজনী তার 4 আছে। আর অক্সিজেনের ক্ষেত্রে তার যোজনী কিন্তু 2 হয়, তাহলে এখানে আগে কে বসবে? কার্বন, পরে বসবে অক্সিজেন। এই যে দেখেন, কার্বন আর অক্সিজেনের মধ্যে থেকে আমরা অবশ্যই আগে কার্বনকে নিয়ে নিলাম, পরে অক্সিজেনকে নিয়ে নিলাম। এই যে দেখেন, আমরা অবশ্যই দিলাম। এরপরে দেখেন, এখন আমরা যোজনীর আদান প্রদান করব। তাহলে কার্বনের এখন আমি যোজনী কত ব্যবহার করব, এটা আপনার উপর ডিপেন্ড। প্রশ্ন আপনিই করছেন, প্রশ্ন টিচারে করেনি, এখন আপনাকে প্রশ্ন টিচারে করেনি। এখন আসেন, এই জায়গাতে যদি কার্বন আর অক্সিজেনের বিক্রিয়া ঘটান, আপনি যদি বলেন আমি কার্বনের যোজনী স্যার 2 ব্যবহার করবো, করেন না, সমস্যা কোথায়? আপনাকে কে বারণ করেছে? তাহলে কার্বনের যোজনী 2 ব্যবহার যদি করেন তাহলে অক্সিজেনের কাছে 2 পাঠাতে হবে, অক্সিজেনের যোজনী কিন্তু 2, সেটা এই জায়গাতে আসবে। এবার দুটো যদি একই রকম যোজনী হয়ে যায় লিখতে হয় না, অর্থাৎ এইটাকে আমরা আর লিখব না, এই যে জাস্ট CO হয়ে গেল, অর্থাৎ কার্বন মনোঅক্সাইড। এবার আপনার মাথায় প্রশ্ন আসলো যে স্যার আমি মনে করেন যে কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটাচ্ছি, তো এখন আমি কার্বনের যোজনী 4 ব্যবহার করব। তাহলে কার্বন আর অক্সিজেনকে পাশাপাশি বসে দিলাম আমি, যেহেতু কার্বনের যোজনী বেশি সে আগে বসেছে, অক্সিজেনের যোজনী কম সে পরে বসেছে। দেখেন, এখন কার্বনের যোজনী 4 ব্যবহার করবেন, তার মানে অবশ্যই কার্বন অক্সিজেনকে সে কি পাঠিয়ে দিবে? 4 পাঠিয়ে দিবে। এবার অক্সিজেনের যোজনী কত? 2, তার কাছে চলে আসলো। এবার দেখেন, নির্দিষ্ট একটা সংখ্যা দিয়ে তাদের কি যাচ্ছে? ভাগ যাচ্ছে, অর্থাৎ এটাকেও আর এই যে সংখ্যাটাকেও নির্দিষ্ট একটা সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে দেখেন তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই দুটোকে যেহেতু নির্দিষ্ট একটা সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে ভাগ করে দিতে হবে। যেমন 2 × 2 2 × 4, অর্থাৎ এই জায়গাতে থাকবে C আর ওই জায়গাতে থাকবে কত? 2। অর্থাৎ কার্বন এবং অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। এটা হচ্ছে আসল রূপ, বাট এটা লেখার সিস্টেম অনুযায়ী আমাদেরকে এটা লিখতে হবে যে কার্বন ডাই অক্সাইড। এই যে 2 কে ডাই বলা হয়, তাহলে কার্বন ডাই অক্সাইড মাই ডিয়ার স্টুডেন্ট, ডাই অক্সাইড। তাহলে দেখেছেন, আবার এটা তাহলে কি বলতে হবে? কার্বন মনোঅক্সাইড। অক্সিজেনের এখানে কিছু না, মানে কিছু 1 আছে, তাহলে কার্বন মনোঅক্সাইড। অনেকজন আবার চিন্তা করবে স্যার কার্বনের এখানেও তো 1 আছে, তাহলে কার্বন মনোঅক্সাইড বলবো নাকি? প্রথমে এটা সাধারণত বলতে হয় না যদি 1 হয়, যদি 1 হয়, মানে বেশিরভাগই। তবে এখানে দেখেন কার্বন আর অক্সিজেন কয়টা ছিল? 1টা, তাহলে মনোঅক্সাইড, তাহলে কার্বন মনোঅক্সাইড। তাহলে কার্বন অক্সিজেন কয়টা আছে? 2টা, কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, তাহলে আমরা এইভাবে রাসায়নিক বিক্রিয়া কমপ্লিট করলাম। এখন দেখেন এই জায়গাটাতে আরেকটা বিক্রিয়া দেখাই আমি আপনাদেরকে। এই যে হাইড্রোজেন প্লাস হচ্ছে যে কি আমাদের ফ্লোরিন,
তাহলে হাইড্রোজেন এবং ফ্লোরিন আছে, তাহলে এই জায়গাটাতে দুটোই অধাতু। আমি কাকে আগে বসাবো, কাকে পরে বসাবো? তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে, হাইড্রোজেন কিন্তু বেশিরভাগ সময় প্লাস হতে পারে, আর ফ্লোরিন তো মাইনাস, এটা আপনি জানেন, কনফার্মলি সে মাইনাস। গ্রুপ নাম্বার 17তে আছে মানে মাইনাস সে কনফার্মলি, তাহলে অবশ্যই তাকে পরে বসাবেন। তাহলে যে হাইড্রোজেন এবং ফ্লোরিনের মাঝে আমি এখন কি করব, এই যে হাইড্রোজেনকে বসিয়ে দেব এবং আমরা এখানে ফ্লোরিনকে বসিয়ে দিলাম। আমরা বর আর কণাকে বসিয়ে দিয়েছি, এখন যোজনের আদান প্রদান। তাহলে হাইড্রোজেনের যোজনী কত? 1, সেটা ফ্লোরিনের কাছে যাবে, আবার ফ্লোরিনের যোজনী 1, সেটা এর কাছে আসবে। একই রকম, তাই লেখার কোনো প্রয়োজন নাই মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে হাইড্রোজেন এবং ফ্লোরিন বিক্রিয়া করে হাইড্রোফ্লোরিক অ্যাসিড তৈরি করছে। তাহলে আপনি এখন দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, আপনার এই যে 2, এই যে 2, এগুলো দ্বিপরমাণুকের 2, বাট যখন বিক্রিয়া সে করে ফেলে তখন মাস্ট খেয়াল রাখতে হবে যে তার এই জায়গাটাতে 1 হবে নাকি 2 হবে, সেটা ডিপেন্ড করবে তার যোজনের উপরে। যোজনী কিরকম আছে, যোজনী আদান প্রদান করে যেটা থাকবে সেটা আমাকে এখানে বসাতে হবে। এবার আশা করছি আপনার কাছে 50% রাসায়নিক বিক্রিয়া কমপ্লিট। 50% একেবারে কমপ্লিট না? কমপ্লিট মাই ডিয়ার স্টুডেন্ট। আপনি এখন এই যে এই প্রসেসেই আপনি রাসায়নিক বিক্রিয়াগুলো কি করতে পারবেন, কমপ্লিট করতে পারবেন। এখন আপনাদেরকে আমি আর একটা চমৎকার জিনিস শেখাতে যাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট, সেটা হচ্ছে যে কি, এই যে ধনাত্মক আর ঋণাত্মকের মাঝে তো বিক্রিয়া হয়, তাই না মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে যে গ্রুপ নাম্বার 1 এর হাইড্রোজেন বাদ দিয়ে আমি সবাইকে যদি লিখি, আমার এই জায়গাতে একটু চার্জও কম আছে, দেখছেন এখানে চার্জ রেড দেখাই দিয়েছে, তবে আশা রাখছি যে অনেকক্ষণই চালাতে পারবো আমি। চলেন আমরা এই জায়গাতে একটু খেয়াল করে দেখি যে কি আছে। আমরা ধনাত্মকগুলোকে একটা নিচ্ছি, যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম অ্যান্ড ফ্রান্সিয়াম। তাহলে এখন এই ধনাত্মকের সাথে আমরা ঋণাত্মকের বিক্রিয়া দিব। আপনি যে কোনো ঋণাত্মকের বিক্রিয়া ঘটাতে পারবেন, কোনো সমস্যা নাই, যে কোনো ঋণাত্মক। তাহলে ঋণাত্মক স্যার ফ্লোরিন আছে, আমি এখন সবার সাথে যদি ফ্লোরিনের বিক্রিয়া দিই কোনো প্রবলেম নাই, অর্থাৎ আমি এই জায়গাতে ফ্লোরিনের বিক্রিয়া দেবো, যে ফ্লোরিন, তাহলে যে আমরা ফ্লোরিন, খেয়াল করছেন, ফ্লোরিন মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে এখন আমরা রাসায়নিক বিক্রিয়া কমপ্লিট করব। দেখেন কত চমৎকারভাবে আপনি রাসায়নিক বিক্রিয়াগুলো করতে পারবেন। তাহলে দেখেন এই সবাই ধনাত্মক ছিল, একটা ঋণাত্মককে বসায় দিয়েছি, শুধু একজন ঋণাত্মককে বসায় দিয়েছি। তাহলে লিথিয়াম প্লাস হয়, ফ্লোরিন হয় মাইনাস। তাহলে আমি অবশ্যই আগে প্লাসকে লিখবো, এই যে লিথিয়াম প্লাসকে লিখলাম আর ফ্লোরিন মাইনাসকে লিখে দিলাম। এখন আমরা যোজনী আদান প্রদান করবো। লিথিয়ামের যোজনী কত? 1, লেখার দরকার নেই। ফ্লোরিনের যোজনী কত? 1, এখানে লেখার দরকার নেই। তাহলে এটার নাম হচ্ছে লিথিয়াম ফ্লোরাইড। লাস্টের দিকে হবে লিথিয়াম ফ্লোরাইড। তো আমি জাস্ট লিথিয়াম লিখলাম না, লিথিয়াম তো বুঝতে পারতেছেন। ঠিক একই রকমভাবে সোডিয়ামের সাথে যদি ফ্লোরিন বিক্রিয়া করেন, তাহলে আগে যে সোডিয়ামকে বসাই দেন এবং পরে ফ্লোরিনকে বসাই দেন। সোডিয়ামের যোজনী কত? 1, ফ্লোরিনের যোজনী 1, লেখার দরকার নেই, সোডিয়াম ফ্লোরাইড। তাহলে আপনার মাথায় এখন এই উত্তরটা অলরেডি পেয়ে গেছেন যে এখানে 2 ছিল, কিন্তু এখানে 2 নাই কেন? এখানে হচ্ছে যে কি, এটা হচ্ছে যে কি আমাদের দ্বিপরমাণুকে 2, বাট এই জায়গাতে 2 তখনই হবে যখন যোজনী এই পাশেটা 2 যদি হতো তাহলে ওকে দিত। এরকম ঘটনার ক্ষেত্রে এটা যোজনী হবে মাই ডিয়ার স্টুডেন্ট। এখন আসেন, তাহলে যে লিথিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, তারপর হচ্ছে যে কি পটাশিয়াম ফ্লোরাইড, তারপর হচ্ছে যে কি রুবিডিয়াম ফ্লোরাইড, তারপর হচ্ছে যে কি সিজিয়াম ফ্লোরাইড, তারপর হচ্ছে যে কি ফ্রান্সিয়াম ফ্লোরাইড। মাই ডিয়ার স্টুডেন্ট খেয়াল করেছেন, এই সবগুলো বিক্রিয়া আপনার কমপ্লিট হয়ে গেল। আর আপনার একটা মজার জিনিস কি জানেন, এগুলো সবগুলো লবণ মাই ডিয়ার স্টুডেন্ট, সবগুলো লবণ। আপনাকে যদি 5টা লবণের নাম বলা হয় আপনি বলতে পারেন না। এবার আসেন, তাহলে গ্রুপ নাম্বার 1 এর সাথে ফ্লোরিন বিক্রিয়া করাই দিয়েছেন, সবগুলো লবণ পেয়ে গেছেন। কয়টা লবণ? 1, 2, 3, 4, 5, 6টা লবণ হয়ে গেছে অলরেডি। লিথিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, পটাশিয়াম ফ্লোরাইড, রুবিডিয়াম ফ্লোরাইড, সিজিয়াম ফ্লোরাইড, ফ্রান্সিয়াম ফ্লোরাইড। আচ্ছা স্যার, আমি এখানে ফ্লোরিন বসাবো না, আমি ক্লোরিন বসাবো। অবশ্যই বসান, ক্লোরিনকে বসান আপনি মাই ডিয়ার স্টুডেন্ট, ক্লোরিন বসান, ক্লোরিন। তাহলে আমি এই জায়গাতে ক্লোরিনকে নিলাম, এই যে Cl2, এই যে Cl2, দেখেন তো মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে যে লিথিয়ামের সাথে ক্লোরিন বিক্রিয়া করলে আমরা আগে লিথিয়ামকে বসাবো, তারপর হচ্ছে ক্লোরিনকে বসালাম। লিথিয়ামের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1, 1 লেখার কোনো প্রয়োজন নাই, তার মানে এটা হবে লিথিয়াম ক্লোরাইড। তারপর এটা কি হবে তাহলে? এই যে সোডিয়াম ক্লোরাইড, খাবার লবণ, দেখেন চলে আসছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে যে রুবিডিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে যে কি সিজিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে কি ফ্রান্সিয়াম ক্লোরাইড। দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, আবার আপনি 6টা লবণ পেয়ে গেছেন। এগুলো 6টা লবণ, আবার লবণ, এগুলো মাই ডিয়ার স্টুডেন্ট লবণ। ধনাত্মক আর ঋণাত্মকেরই বিক্রিয়া হয়, খেয়াল করতেছেন মাই ডিয়ার স্টুডেন্ট, দেখেছেন? তাহলে আমি এখন কি করতে পারলাম, ক্লোরিন দিয়ে আমি আবারও 6টা পেয়ে গেলাম। আপনি যদি এখন এই যে ব্রোমিন দেন, তাহলে যে ব্রোমিন বসে দিলেন, তাহলে লিথিয়াম ব্রোমাইড, সোডিয়াম ব্রোমাইড, পটাশিয়াম ব্রোমাইড, রুবিডিয়াম ব্রোমাইড, সিজিয়াম ব্রোমাইড, ফ্রান্সিয়াম ব্রোমাইড। তারপর হচ্ছে আয়োডিন বসায় দেন, লিথিয়াম আয়োডাইড,
সোডিয়াম আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড, রুবিডিয়াম আয়োডাইড, সিজিয়াম আয়োডাইড, ফ্রান্সিয়াম আয়োডাইড। এবার অ্যাস্টেটাইন বসান, লিথিয়ামের পরে এখানে অ্যাস্টেটাইন বসাচ্ছেন, তাহলে লিথিয়াম অ্যাস্টেটাইড, সোডিয়াম অ্যাস্টেটাইড, পটাশিয়াম অ্যাস্টেটাইড, রুবিডিয়াম অ্যাস্টেটাইড, সিজিয়াম অ্যাস্টেটাইড, ফ্রান্সিয়াম অ্যাস্টেটাইড। এই যতগুলোর কথা বললাম সবগুলোই লবণ মাই ডিয়ার স্টুডেন্ট, সবগুলোই লবণ, দুই একটা বাদ দিলে সবগুলোই লবণ। তাহলে আপনি এখন কতগুলো লবণের নাম বলতে পারতেছেন, খেয়াল করেছেন আপনি? রাসায়নিক বিক্রিয়ার আপনি বশ হবেন না মানে। এবার গ্রুপ নাম্বার 2 এর সাথে যদি আমরা চিন্তা করি, গ্রুপ নাম্বার 2 অর্থাৎ হচ্ছে যে গ্রুপ নাম্বার 2 এর সাথে 17 লাগাবো এখন। বেরিলিয়াম, তারপর হচ্ছে যে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে যে ক্যালসিয়াম, তারপর হচ্ছে স্ট্রনসিয়াম, তারপর হচ্ছে যে কি বেরিয়াম, তারপর হচ্ছে কি রেডিয়াম। এই সবগুলোর সাথে এখন আমি ওই যে ফ্লোরিনের খেলা খেলাবো। যেহেতু সবাই ধনাত্মক, তার মানে আমি ঋণাত্মকের সাথে বিক্রিয়া ঘটাতে পারবো। তাহলে আমি এখন এই যে ফ্লোরিন নিয়ে নিলাম, সবার কাছে ফ্লোরিন, সবার জন্য ফ্লোরিন, সবার জন্য ফ্লোরিন, সবার জন্য। তাহলে আপনি এগুলো বাসায় প্র্যাকটিস করবেন, মাস্ট প্র্যাকটিস করবেন। তাহলে বেরিলিয়ামের সাথে ফ্লোরিন বিক্রিয়া দিলাম আমি, তাহলে বেরিলিয়াম আর ফ্লোরিনকে বসিয়ে দিলাম। বেরিলিয়ামের যোজনী কত? 2, অবশ্যই 2 চলে যাবে। ফ্লোরিনের যোজনী 1, এর লেখার দরকার নাই। তাহলে এটার নাম কি হবে? বেরিলিয়াম ডাইফ্লোরাইড। বেরিলিয়াম ডাইফ্লোরাইড, অর্থাৎ একটা বিক্রিয়া হয়ে গেছে, মানে বাকি সবগুলো একই রকম ভাবে হবে। বেরিলিয়াম, তারপরে কি হবে তাহলে? এই যে ম্যাগনেসিয়াম ডাইফ্লোরাইড, তারপর হচ্ছে কি হবে? ক্যালসিয়াম ডাইফ্লোরাইড, তারপর হচ্ছে কি স্ট্রনসিয়াম ডাইফ্লোরাইড, তারপর হচ্ছে যে কি বেরিয়াম ডাইফ্লোরাইড, তারপর হচ্ছে কি রেডিয়াম ডাইফ্লোরাইড। তার মানে এগুলো সবগুলো লবণ, এগুলো লবণ সবগুলো। যদিও বা এটা নিয়ে একটু মতানক্য আছে, এটা নিয়ে বাদ দেন আপাতত, এই সবগুলো লবণ। তাহলে আপনি এখন দেখেন ফ্লোরিন বাদ দিয়ে আপনি যদি এখন ক্লোরিন বসাইতেন মাই ডিয়ার স্টুডেন্ট, সবগুলো লবণ পাইতেন। অর্থাৎ বেরিলিয়াম ডাইক্লোরাইড, ম্যাগনেসিয়াম ডাইক্লোরাইড, ক্যালসিয়াম ডাইক্লোরাইড, স্ট্রনসিয়াম ডাইক্লোরাইড, বেরিয়াম ডাইক্লোরাইড, রেডিয়াম ডাইক্লোরাইড। তাহলে গ্রুপ নাম্বার 1 এর সাথে 17 বিক্রিয়া, গ্রুপ নাম্বার 2 এর সাথে 17 বিক্রিয়া আমরা করলাম। যেহেতু এরা ধনাত্মক, অবশ্যই ঋণাত্মকের সাথে বিক্রিয়া করতে পারবে, এরা ধনাত্মক, অবশ্যই তারা ঋণাত্মকের সাথে বিক্রিয়া করতে পারবে। মাই ডিয়ার স্টুডেন্ট, খেয়াল করেছেন? আর এই জায়গাতে এসে অনেকজনই হয়তো চিন্তা করতেছেন যে আমি বারবার দেখতেছি কেন। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে আমার চার্জ কমাচ্ছে, এই কারণে চিন্তা করতেছি। যারা এসএসসি 26 এবং 27 ব্যাচের আছেন, আপনি যে কোনো সময় এই ভিডিওটা দেখেন না কেন, আপনাদের জন্য কিন্তু আমার একটা স্পেশাল ব্যাচ চলতেছে। আপনারা চাইলে ওইখান থেকে আরও অনেক প্রিমিয়াম লেভেলের একটা স্টুডেন্ট আপনি হইতে পারেন। আমার মানে ব্যাচে ভর্তি হওয়ার জন্য যাবতীয় সব কিছু ইনফরমেশন কমেন্টে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনি দ্রুত ভর্তি হয়ে যেতে পারেন। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবগুলোই থাকবে মাই ডিয়ার স্টুডেন্ট। চলেন এবার আসেন, আমরা এখন ধনাত্মকের সাথে ঋণাত্মকের বিক্রিয়া হয় সেটা চিনে ফেললাম, যে ধনাত্মক আর ঋণাত্মক এরাই মূলত কি করে? রাসায়নিক বিক্রিয়া করে। তাহলে এখন দেখেন তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে যৌগমূলক থেকে আমি আপনাদেরকে অনেকগুলো কি দিয়েছিলাম, এই যে ধনাত্মক আছে আর বাকিগুলো সবগুলো ঋণাত্মক। এখন দেখেন, আমি মনে করেন যে এই যে আমি 3টা মৌল নিচ্ছি, লিথিয়াম 2টা করে নিই, লিথিয়াম সোডিয়াম, তারপর হচ্ছে যে কি ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর অ্যালুমিনিয়াম। দেখেন লিথিয়াম আর সোডিয়াম এই দুইটা হচ্ছে গ্রুপ নাম্বার 1 এর, ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এটা হচ্ছে গ্রুপ নাম্বার 2 এর, অ্যালুমিনিয়ামও এটা কিন্তু ধাতু। এখন দেখেন এরা সবাই ধাতু, কিন্তু এখন এই সবার সাথে আপনি কি করতে পারবেন? যে কোনো মাইনাস যৌগমূলকের বিক্রিয়া দিতে পারবেন, যেটা আপনার ভালো লাগে। ধরেন যে আপনি কার্বনেটের দিবেন, তাহলে CO3 2 মাইনাস আছে, ওটা দিতে হবে না, জাস্ট CO3। তাহলে যে আমি এখন কি দেবো? এই যে CO3 কার্বনেট। ঠিক একই রকম ভাবে সোডিয়ামের সাথে কি দেবো? কার্বনেট। ম্যাগনেসিয়ামের সাথে আমি কি দেবো? কার্বনেট। তারপর হচ্ছে যে ক্যালসিয়ামের সাথে কি দেবো? কার্বনেট। তারপরে অ্যালুমিনিয়ামের সাথে কি দেবো আমি? এই যে কার্বনেট। এখন আমার রাসায়নিক বিক্রিয়া কিভাবে করতে হবে চলেন মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে কার্বনেটের সাথে আমি এখন বিক্রিয়া ঘটাচ্ছি। এখন দেখেন লিথিয়াম এবং কার্বনেট আছে, আমরা আগে পাশাপাশি বসাই দিব। এই যে লিথিয়াম এবং কার্বনেট বসাই দিলাম। তাহলে লিথিয়ামের যোজনী কত? 1। পুরো কার্বনেটকে ঘিরে 1 দিতে হবে, বাট 1 লেখার দরকার নাই। কার্বনেটের যোজনী কত দেখলেন? 2 দেখলেন। তাহলে এই যে কার্বনেটের যোজনী এবার কত চলে আসবে? এই যে এখানে চলে আসবে। তাহলে এটার নাম কি হবে? ডাইলিথিয়াম কার্বনেট। অর্থাৎ লিথিয়াম 2টা আছে, তাহলে ডাইলিথিয়াম কার্বনেট। এবার এখন সোডিয়াম দিয়ে আপনি যদি করেন, তাহলে দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে সোডিয়াম, তারপর হচ্ছে যে কার্বনেট। তাহলে যে কার্বনেটের যোজনী কত? 2 এখানে চলে আসলো, আর সোডিয়ামের যোজনী 1, পুরো কার্বনেটকে ঘিরে দেওয়ার দরকার নাই। তাহলে এটার নাম হবে কি? ডাইসোডিয়াম কার্বনেট। এবার হচ্ছে কি ম্যাগনেসিয়ামের সাথে কার্বনেট, তাহলে ম্যাগনেসিয়াম বসে গেল এবং কার্বনেটও বসে গেল। ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2, পুরো কার্বনেটকে ঘিরে 2 বসান। এবার কার্বনেটের যোজনী কত? 2, তাহলে এখানে চলে আসলো। 2টা একই রকম লেখার কোনো প্রয়োজন নাই মাই ডিয়ার স্টুডেন্ট, 2টা একই রকম লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট। ম্যাগনেসিয়াম মোনোকার্বনেট বলা দরকার নেই, ম্যাগনেসিয়াম কার্বনেট বললেই সুন্দর, নো প্রবলেম। এবার হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট যদি হয়, তাহলে ওই যে আর তো কোনো চিন্তা করতে হবে না, তাহলে যে ক্যালসিয়াম
কার্বনেট। এবার হচ্ছে অ্যালুমিনিয়ামের সাথে কার্বনেটের বিক্রিয়া আছে, তাহলে যে অ্যালুমিনিয়াম বসাই দেবো আমরা এবং এখানে বসিয়ে দিলাম কার্বনেট। তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী কত 3, তাহলে পুরো ঘিরে কত 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 চলে যাবে 3। এবার কার্বনেটের যোজনী কত 2, তাহলে এই জায়গাতে চলে আসলো, অর্থাৎ এটার নাম হচ্ছে ডাই অ্যালুমিনিয়াম ট্রাইকার্বনেট, অর্থাৎ 2কে ডাই বলা হয়, তাহলে এটা হচ্ছে ডাই অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে ট্রাইকার্বনেট, ট্রাইকার্বনেট। আপনি এখন এই যে ধাতুগুলো দিলাম না আপনাকে, বা অধিক ব্যবহৃত ধাতু দিয়েছেন আপনাকে, অধিক ব্যবহৃত ধাতুগুলোই তো হচ্ছে যে কি পজিটিভ মৌল, তাই না মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে ওই সবগুলোর সাথে এই যে নেগেটিভের বিক্রিয়া ঘটাবেন, আপনি নেগেটিভের বিক্রিয়া ঘটাবেন। এখন ডাইক্রোমেট দিয়ে যদি আপনি করেন, সালফেট দিয়ে করেন, আপনার যেটা ভালো লাগে কোনো সমস্যা নেই। আমি ধরুন ডাইক্রোমেট দিয়ে দিব, আমি এগুলোতে ডাইক্রোমেট দিব, ডাইক্রোমেট। তাহলে দেখেন যে ডাইক্রোমেট মানে কি Cr2O7, তাহলে যে Cr2O7। তাহলে এখন লিথিয়াম, আমি একটু মিটিয়ে দিই এটা, আল্লাহ মাফ করেন, আল্লাহ যেন চার্জ থেকে আমার স্টুডেন্টকে যেমন ফুলফিল ভাবে দিতে পারে সব কিছু। হ্যাঁ, দেখেন এবার ডাইক্রোমেট, এটার নাম ডাইক্রোমেট। তাহলে যে লিথিয়াম বসে গেল, তারপর হচ্ছে যে Cr2O7, এই যে Cr2O7 বসে গেল, এটা ডাইক্রোমেট ওভাবেই বসবে। ডাইক্রোমেট পুরোটার যোজনী কত 2, তাহলে এই জায়গাতে 2 চলে আসলো। ডাইলিথিয়াম ডাইকার্বনেট, না ডাইলিথিয়াম ডাইক্রোমেট, এটার নাম হচ্ছে কি ডাইলিথিয়াম ডাইক্রোমেট, অর্থাৎ এটুকুর নাম তো হচ্ছে ডাইক্রোমেট। তাহলে ডাইলিথিয়াম ডাইক্রোমেট, তাহলে এটা কি আসবে ডাইসোডিয়াম ডাইক্রোমেট। তাহলে যে সোডিয়ামের ক্ষেত্রে তাহলে যে Na2, তারপরে যে Cr2O7, তাহলে এটা কি হবে ডাইসোডিয়াম ডাইক্রোমেট। তারপরে ম্যাগনেসিয়ামের কথা যদি চিন্তা করেন, তাহলে যে Mg, তারপরে যে Cr2O7, ম্যাগনেসিয়ামের যোজনী 2, পুরোটাকে ঘিরে 2 যাবে, বাট দুজনেরই তো সেম যোজনী, ওই কারণে লেখা দরকার পড়ে না। তাহলে ম্যাগনেসিয়াম ডাইক্রোমেট, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ডাইক্রোমেট। তাহলে ক্যালসিয়াম ডাইক্রোমেট, অ্যালুমিনিয়াম ডাইক্রোমেট, এগুলো সবগুলোই পারবেন এখন আপনি, দেখেছেন? তার মানে আমি আপনাকে একেবারে জাদু দেওয়ার চেষ্টা করেছি, যে দেখেন যে কোনো আপনার ধনাত্মক, অর্থাৎ সকল ধাতু, আমি কই ধাতুগুলো কই, এই যে দেখেন, এই যে সবগুলো ধাতু আছে না, এই সবগুলো ধাতুর সাথে এই সবগুলোর আপনি ঋণাত্মকের বিক্রিয়া ঘটাবেন। বাসায় বসে করবেন এগুলা, করবেন। তারপরে সবগুলো ধাতুর সাথে, অর্থাৎ সবাই যেহেতু ধনাত্মক, তার মানে এখানে এই সবগুলো ঋণাত্মকের আপনি কি দিবেন বিক্রিয়া ঘটাবেন। বাসায় প্র্যাকটিস করবেন, অনেক বিক্রিয়া হবে, শত বিক্রিয়া মাই ডিয়ার স্টুডেন্ট। আশা করি বুঝতে পেরেছেন যে রাসায়নিক বিক্রিয়া আসলেই কি একটা কথার মধ্যেই তাহলে নিহিত না, যে রাসায়নিক বিক্রিয়া ইকুয়াল টু যোজনীর আদান প্রদান। আর যোজনীর চার্ট যে মুখস্থ করবে সে রাসায়নিক বিক্রিয়াতে এক্সপার্ট, যোজনীর চার্ট যে মুখস্থ করবে, যৌগমূলকের চার্ট যে মুখস্থ করবে সে রাসায়নিক বিক্রিয়াতে এক্সপার্ট। এবং যতগুলো ইনফরমেশন শেয়ার করেছি আপনাদের সাথে, এই সবগুলো দিয়ে আপনারা ভালো করে বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট? আমি কিন্তু আরও কিছু দিতে চাচ্ছিলাম আসলে, কিন্তু এই যে আমার মোবাইলের দেখতে পাচ্ছেন, মানে আমি ভয়ে আছি যে কি হুট করে যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আমার কথা বলাটাই কি হয়ে যাবে, মানে নষ্ট হয়ে মানে আমার স্টুডেন্টরা তো শুনতেই পাবে না, আমার পরিশ্রম বৃথা চলে যাবে। তো রাসায়নিক বিক্রিয়ার আমি যদি আপনাদেরকে বলি যে 70% আমি আপনাদেরকে অলরেডি দিলাম, আরও যদি 30%-এর দরকার হয় মাই ডিয়ার স্টুডেন্ট আপনাদেরকে আমি দিব, সামনে দিব, চিন্তা করেন না। আর যারা এখনও 2026-27 ব্যাচের আছেন, যে কোনো সময় ভর্তি হতে পারেন, আপনি ভর্তি হতে চাইলে হতে পারেন, সমস্যা নেই, নো প্রবলেম, এটা আপনাদের পার্সোনাল বিষয়। তো যাক, আপনাদের সবার জন্য অনেক দোয়া ভালোবাসা থাকলো, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, টাটা।